আশ্রিতা, কি গো মা, এখনো চাটা খেয়ে পারোনি? সর্বক্ষণের সঙ্গী চঞ্চলা এসে শ্রদ্ধা আর ভালোবাসা মিশ্রিত বকা দিয়ে উঠল শোভনা দেবীকে। বহু বছর ধরে এই মেয়েটা তার বাড়িতে রয়েছে। চোখ বুঝলেই আজও সেই রাতের বিভীষিকাময় ঘটনাটার কথা তার মনে পড়ে। অনেক রাতে স্বামীর সাথে বাপের বাড়ি থেকে শেষ ট্রেন ধরে নিজের বাড়িতে ফিরছিলেন। মাঘ মাসের শীত, লোকজন খুবই কম স্টেশনে। তারা ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্ম ধরে হাঁটতে শুরু করেন। চোখ দুটি ছাড়া সবই গরম পোশাকে ঢাকা। ঠিক সেই মুহূর্তে অপূর্ব দেখেন একটি মেয়েকে জোর করে দুটি ছেলে টেনে হিঁচড়ে নিয়ে চলেছে। তার গোঙানির আওয়াজ শুনেই যাত্রের পুলিশ অফিসারের বুঝতে একটুও ভুল হয় না, কলকাতার বুকে আর একটা ধর্ষণ ঘটতে চলেছে। স্ত্রীকে কিছু বলার সুযোগও তিনি পান না। দৌড়ে এগিয়ে গিয়ে দুটিকেই ঘায়েল করে মেয়েটিকে উদ্ধার করেন। ছেলে দুটি পালিয়ে যায়, তিনিও তাদের পিছে ধাওয়া করেন। কিন্তু অন্ধকারের ভিতর অচেনা রাস্তায় তাদের কোনো হদিশ না পেয়ে তিনি মেয়েটির কাছে ফিরে এসে দেখেন ততক্ষণে তার স্ত্রী সেখানে পৌঁছে মেয়েটির মুখের বাঁধন খুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনিও হাত লাগান এই কাজে। মেয়েটির কাছ থেকে জানতে পারেন মদ্যপ স্বামী সামান্য কিছু টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছে। তাও সে জানতে পেরেছে ওই লোক দুটির কথা থেকে। বাপের বাড়িতে কেউ নেই, একটা মেয়ে ছিল 3 মাসের। একদিন স্বামী তার মদ খেয়ে এসে তাকে মারধর করতে করতে মেয়েটিকে আছাড় মেরে ফেলে দিয়েছে। পুলিশে ধরেও নিয়ে গেছিল। নিজেই মিথ্যে সাক্ষী দিয়ে তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল, যদি এবার তার পরিবর্তন হয়। কিন্তু ফিরে এসেই সে সমূর্তি ধারণ করে। মেয়েটির নাম মরিয়ম। শোভনা দেবী ও অপূর্ববাবু মহা ফ্যাসাদে পড়ে যান। এখন মেয়েটিকে নিয়ে কী করবেন কিছুই বুঝে উঠতে পারেন না। মরিয়ম কেঁদে বলে, আমাকে একটু আশ্রয় দেবে তোমরা? আমি বাড়ির সব কাজ করে দেব, বিনিময়ে একটু মাথা গোজার ঠাঁই আর দুবেলা আধপেটা খেয়েও থাকতে পারবো। কথাটা শুনে শোভনা দেবীরও খুব মায়া হয় মরিয়মের প্রতি। তিনি স্বামীকে অনুরোধ করেন তাকে সাথে নিয়ে যেতে। কিন্তু অপূর্ববাবুর মনে একটা ভয় কাজ করতে থাকে। মায়ের গোপাল রয়েছে বাড়িতে, জাতিতে মুসলিম একটি মেয়েকে নিয়ে গেলে তিনি কিছুতেই তাকে বাড়িতে থাকতে দেবেন না। কথাটা তিনি তার স্ত্রীকে বলেন। শোভনা দেবী সেই মুহূর্তে মরিয়মের নাম পাল্টে চঞ্চলা রেখে দেন আর স্বামীকে বলেন, মাকে বলবো ওকে আমার বাপের বাড়ির কাছ থেকেই নিয়ে এসেছে। মন থেকে মানতে না পারলেও এই মুহূর্তে এই যুবতী মেয়েটাকে তিনি রাস্তায় তো আর ছেড়ে যেতে পারেন না, তাই তাকে সাথে করেই বাড়ি ফেরেন। কিন্তু শোভনা দেবী মরিয়মের বিশেষভাবে বলে দিয়েছিলেন যে সে যেন মায়ের ঘরে না ঢোকে আর তার পুরনো কোনো কথা যেন আর কাউকেই না বলে। সেই থেকে মরিয়ম চঞ্চলা হয়ে শোভনা দেবীর বাড়িতে। চঞ্চলার গুণে শাশুড়ি মাও তাকে ভালোবেসে ফেলেছিলেন। তার ঘরে ঢোকা, অসুস্থ সময়ে তার সেবা যত্ন করা, খাইয়ে দেওয়া সব কিছুই করেছে। কিন্তু তিনি বারবার বলা সত্ত্বেও কোনোদিন ঠাকুরের সিংহাসন সে ধরেনি, নানান অজুহাতে এড়িয়ে গেছে। শোভনা দেবীর এক ছেলে ও এক মেয়ে, তারাও মানুষ হয়েছে চঞ্চলার সাথে। মায়ের থেকে যেন চঞ্চলাদিই ছিল তাদের খুব কাছের বন্ধু। আর শোভনা দেবীও তার সন্তানদের ব্যাপারেই শুধু নয়, সংসারের যাবতীয় ব্যাপারে চঞ্চলার ওপর ছিলেন নির্ভরশীল। বাজারঘাট করার সময় চঞ্চলা গিয়ে যখন তার মায়ের কাছে টাকা চেয়েছে, শোভনা দেবী তখন আঁচল থেকে চাবিটা খুলে তার হাতে দিয়ে বলেছেন, তোর বাজার করতে যা লাগবে নিয়ে যা। ভালোবাসা আর বিশ্বাস দিয়ে চঞ্চলা এ বাড়ির একজন হয়ে উঠেছিল। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে শ্বশুরবাড়ি আর ছেলে কর্মসূত্রে দিল্লি। বাড়িতে এখন সে আর তার মা শোভনা দেবী। অপূর্ববাবু যেদিন মারা যান তার পায়ের কাছে চঞ্চলা বসে কেঁদেই চলেছিল। সবাই যখন শেষ মুহূর্তে তার মুখে জল দিচ্ছে, শোভনা দেবীর ছেলে মেয়ে বারবার তাদের চঞ্চলা দিকে বাবার মুখে জল দিতে বলে। চঞ্চলা ঠায় বসে আছে দেখে শোভনা দেবী নিজেই তাকে ধমক দিয়ে বলে ওঠেন, চঞ্চলা ওঠ, বাবার মুখে জল দে। অপূর্ববাবুর মৃত্যুতে সকলের মতো চঞ্চলা এতটাই ভেঙে পড়েছিল যে সে প্রায় মাসাধিককাল খাবার মুখেই তুলতে পারেনি। পরিণামে লো প্রেশার, হাসপাতালে 3 দিন ভর্তি থেকে কয়েকটা স্যালাইন টেনে বাড়িতে ফেরা। সে সময় মেয়ে সোমদত্তা এসে মায়ের কাছে ছিল আর সেই হাসপাতালে ছোটাছুটি করেছে তখন। তারপর সে সুস্থ হয়ে উঠলে সোমদত্তা শ্বশুরবাড়ি ফেরে। এখন সংসারে বসে থাকাই শোভনা দেবীর কাজ। বিকালে ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে বসে পুরনো কথা ভাবতে শোভনা দেবীর খুব ভালো লাগে।
বেশিক্ষণ বসে থাকতে পারে না চঞ্চলার শাসনে। তার উপর এখন আবার একটু একটু ঠান্ডা পড়েছে। কিছুক্ষণ আগে চা দিয়ে গিয়ে হাতের কাজ সেরে হাতে একটা গায়ের চাদর নিয়ে এসে মায়ের গায়ে চাপাতে চাপাতে সে তার মাকে মৃদু ধমক দিয়ে ওঠে। শোভনা দেবীও ছোট শিশুর মতো ধমক খেয়ে তাড়াতাড়ি চাটা শেষ করেন। সেদিন যদি একটা সামান্য মিথ্যে স্বামী স্ত্রী মিলে না বলতেন, তাহলে চঞ্চলার জীবনটাই হারিয়ে যেত কোনো অন্ধকার গলিতে। চঞ্চলার ভেতর যে একটা দেবী মূর্তি আছে, তার প্রকাশ কোনোদিনও হতো না।